দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস, এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মেহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমরা কিন্তু আবার চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের সঙ্গে আজকেও রয়েছেন একজন বিশেষ অতিথি, একজন শিল্পী। তবে এপিসোড শুরু করার আগে আমাদের আজকের বিশেষ অতিথিকে নিয়ে কিন্তু দুটো কথা না বললেই নয়। তিনি পেশায় চিকিৎসক, আবার তার নেশা একদিকে ছবি আঁকা, একদিকে লেখালেখি। ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি সব কিছু ভরপুর একজন মানুষের মধ্যে। আর এরম একজন মানুষকে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়েছি। তার সঙ্গে অনেক কথা হবে, আড্ডা হবে, অনেক গল্প জানা হবে। আর ওঙ্কার বাংলার পর্দায় আমি এখন স্বাগত জানাচ্ছি ডক্টর রাজা লাহিড়ীকে। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই ছবি নিয়ে তো প্রশ্নে যাব, তার আগে যে প্রশ্নটা না করলে নয়, একজন চিকিৎসকের জীবন, যথেষ্ট ব্যস্ততা, অনেক রকম মানসিক চাপ, সবার চিন্তা, সেই সব কিছুকে সামলে এতখানি ক্রিয়েটিভিটিকে এত দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখার পেছনে রহস্যটা কি? ক্রিয়েটিভিটি প্রত্যেকের মধ্যেই থাকে। আসলে আমি ছোটবেলায় যেখানটা মানুষ হয়েছিলাম, আসামে হাফলংয়ে বা পাণ্ডুতে, পাহাড়ে, উপত্যকায় পাশে, নদীর ধারে, সেখানে সে সময় পড়ার চাপ ছিল না। মানে সে বয়সে সে সময় ছেলেদের স্কুলে পাঠাতো না, এমনকি বাবা ব্ল্যাক শিপও শেখাতো না। আর পাহাড়ে যেখানটা আমরা থাকতাম, পাড়া প্রতিবেশী খুব একটা ছিল না। তার জন্য দুটো জিনিস ছিল, একটা হচ্ছে অখণ্ড অবসর, মানে আশেপাশে মানুষ ছিল না, সেই জন্য নিঃসঙ্গতা। অবসর এবং নিঃসঙ্গতা, এই দুটো যদি থাকে তাহলে অনেক কিছু চোখ মেলে দেখা যায়। তো প্রচুর সময় ছিল, দেখতাম, প্রকৃতিকে দেখার সুযোগ পেয়েছিলাম। মানে গাছের পাতা কি করে ফোটে, কি করে সেটা হালকা হলুদ, হলুদ থেকে সবুজ হয়, সবুজ থেকে খয়েরি হয়ে ঝরে পড়ে, কি করে গাছের ডালে যে মাকড়সার জাল, তার মধ্যে সকালে শিশির যে লেগে রয়েছে, সেগুলো সূর্যের আলোতে কেমন চকচক করতে থাকে। আকাশে যে মেঘ ভেসে যায়, তার কত রকম ফর্ম, কত রকম তার আকৃতি, কত রকম রং, কোনোটা পাহাড়ের মতো, কোনোটা হয়তো গাছের মতো। শুধু চোখ ভরে দেখেছি সেই সময়টা। তারপরে যখন পাহাড় থেকে একটু নিচে নেমে এসেছি, তখন সময়টা একটু কমে গেছে, মানে অবকাশটা কমে গেছে। স্কুলে পড়ার জন্য পাড়া প্রতিবেশী যোগ হয়েছে, বাড়িতে বোন এসছে, আরো বিভিন্নভাবে নিঃসঙ্গতাটা কমে গেছে। আর সেটা বাড়তে বাড়তে এক সময় গিয়ে ডাক্তারি পড়তে শুরু করলাম। তারপর ডাক্তার হওয়ার পরে নিঃসঙ্গতা এবং অবকাশ দুটো আস্তে আস্তে জিরোতে এসে ঠেকলো। মানে এক এক সময় এমন হতো যে যাচ্ছি হয়তো গাড়ি করে, গান শুনছি, যে কর্ম যখন বিপুল আকার, গর্জে উঠিয়া ঢাকে চারিধার, হৃদয়ে প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। এই রবীন্দ্রসঙ্গীতটা মাঝে আমার শুনতে শুনতে মনে হতে থাকে। তো তিনি এলেন, কিন্তু রুদ্র আলোকে এলেন, মানে করোনার হয়ে এলেন। আর সেই যে ছোটবেলা হারিয়ে যাওয়া অবকাশ, সেইটা খুঁজে পেলাম। নিঃসঙ্গতা ছোটবেলা, সেটা আবার নতুন করে এলো। তো সেটাকে ব্যবহার করব কি করে? হাতের সামনে রং রয়েছে, তুলি রয়েছে, আর ক্যানভাস রয়েছে। সেই আঁকতে 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 ছোটবেলার কিছু কিছু ছবি আসতে শুরু করলো। কিন্তু অনেকগুলোই তো খুব হারিয়ে গেছে, তো রং লাগাতেই হলো। রং লাগাতে লাগাতে মনে হলো যে বেশ কটা ছবি আঁকা হয়ে গেছে। ঠিক এই সময়ে আমাদের বাড়ির কাছে পূর্বাচল শক্তি সংঘে একটা মানে আর্টের কর্মযজ্ঞ হয়। দুজন তার ঋত্বিক ছিলেন, একজন পার্থ দাশগুপ্ত, আরেকজন দেবদত্ত গুপ্ত। তো পার্থ দাশগুপ্তের সাথে আমার আলাপ ছিল, তার ছেলে মেয়েদের চিকিৎসা করতাম। তাকে গিয়ে বললাম, আমি না মাঝে মাঝে ছবি আঁকি। তাই নাকি? তারপরের গল্পটা কিন্তু একেবারে সেই সর্দারজির গল্প। তো স্টিমারে করে একটা স্টিমার পার্টি চলছিল, একটা বাচ্চা জলে পড়ে গেছে। তো সবাই তোল তোল তোল, কেউ যায় না জলের মধ্যে। হঠাৎ দেখা গেল সর্দারজি জলের মধ্যে, আর বাচ্চাটা তাকে আঁকড়ে রয়েছে। তা সবাই তাকে তুললো। তারপর তোলার পরে সবাই তাকে ঘিরে ধরেছে, কিছু কুছ তো বল।
বলে পহলে বল কোন মুঝে ধাক্কাইস, আমাকে কে ধাক্কা দিয়েছিল। তো ওই দুজন আমাকে ধাক্কা দিয়েছিলেন, পার্থ দাশগুপ্ত আর দেব দত্তগুপ্ত। আপনি এক্সিবিশন করুন। তো জলে শুধু ফেলে দেন, তুলেওছেন। এই যতগুলো এই যে কিউরেট করার মানে আপনার কি কি ছাপানো ক্যাটালগ থেকে শুরু করে পোস্টার সবগুলি ওনারা অ্যারেঞ্জ করেছেন। আর তারপরে দেখতে পাচ্ছেন আমার বিশেষ সৌভাগ্য 3জন বিশিষ্ট লোককে পেয়েছিলাম। যেমন কল্যাণ কুমার চক্রবর্তী, তিনি ছিলেন ললিত কলা একাডেমির চেয়ারম্যান, তাকে পেয়েছি কালকে বিশেষ অতিথি রূপে। তারপরে বিশিষ্ট শিল্পী বিমল কুণ্ডুকে পেয়েছি ভাস্কর। আর ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ ইন্টিগ্রাল স্টাডিজের থেকে এসেছিলেন দেবাশিস ব্যানার্জি বলে, তিনি হচ্ছেন ওখানকার আর্ট হিস্ট্রি প্রফেসর, এবং আরেকটা পরিচয় হচ্ছে তিনি আবার অবনীন্দ্রনাথ ঠাকুরের বংশধর। তো এদেরকে কালকে বিশিষ্ট অতিথি হিসেবে পেয়ে আমার মনে হলো আমার আঁকাটা ধন্য হয়েছে। আর তারপরে আপনারা আছেন, সবাই দেখুন, যত লোকের ভালো লাগবে ততই মঙ্গল। খুব অসাধারণ কিন্তু গল্প, মানে গল্প নয়, তার জীবনের সত্যি ঘটনা পুরোটা, কিন্তু এতটাই সুন্দর, এত রকম ধরনের এক্সপিরিয়েন্সে মোড়া, এবং এত রকম বাঁকের কথা আমরা শুনলাম জীবনের। তো সত্যি এটা একদম নিখুঁত কোনো গল্প মনে হচ্ছে, বেশ উপন্যাস, গল্প বললেও কম হবে। তো যেটা এক্ষুনি স্যারের কাছ থেকে শুনলাম যে প্রকৃতির একটা বিশাল ইম্প্যাক্ট রয়েছে, সেটা একটু একটু বেশ ছবির মধ্যে দিয়েও আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, আশপাশের ছবিগুলোতে যেগুলো রয়েছে। তো ছবির শেখাটা মানে তো আপনার সেরকম কোনো প্রথাগতভাবে ছবি আঁকা শেখা নয়, তো এই ছবি আঁকার যে শুরুটা বা এই মিডিয়াম চয়েস করে নেওয়াটা, এই বেসিক ধারণাগুলো আস্তে আস্তে কি থেকে? কোনোটাই ধারণা হয়নি, করতে করতে মনে হয়েছে আঁকি, কোনো জায়গায় হয়তো ভুল হয়েছে, মানে ছবিটা নষ্ট হয়ে গেছে, তেল রং করতে গিয়ে বেশি তেল দিয়ে ফেলেছি, তারপরে দেখেছি সেটা শুকোচ্ছে না, তারপরে দেখি তার মধ্যে ফাঙ্গাস গ্রো করছে। নানা রকম করতে করতে শেখা আর কি। না, কেউ আমাকে শেখাননি, যে হয়তো বলতে পারা যায় যে মাঝে সাঝে ইউটিউব দেখে কিছুটা শিখেছি। জীবন এবং নিজের শিক্ষক, আর সেই শিক্ষাতেই এত অসাধারণভাবে প্রতিভার বিকাশ, আর তার আউটকাম তো আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন। এই সবের মাঝখানে একটা প্রশ্ন একটু মনে আসছে, যে সবটাই তো এক্সপিরিয়েন্স করতে করতে শেখা, এক্সপিরিয়েন্স করতে করতে জানা, তো এর মাঝখান থেকে পার্টিকুলার কোন ধরনের মিডিয়ামগুলো সবচেয়ে বেশি পছন্দের আপনার? প্রথমে তো শুরু করেছিলাম ওয়াটার কালার দিয়ে। তো ওয়াটার কালার করা খুব মুশকিল, কেন একবার একটু এদিক ওদিক হয়ে গেলে কারেকশন করা যায় না। তো তার জন্য তারপরে এলো অ্যাক্রিলিক করতে গিয়ে দেখলাম যে অ্যাক্রিলিক হচ্ছে সব ঠিকই, অ্যাক্রিলিক একটা প্রবলেম খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো সেটাকে আবার করাটা বেশ মুশকিল। তো তারপরে মনে হলো যদি করতেই হয় তাহলে অয়েলই সবচেয়ে ভালো। চিরকাল বড় বড় শিল্পীরাও করেছেন, আমি না খুব ক্ষুদ্র, একবার ট্রাই করে দেখি না অয়েলে কি দাঁড়ায়। অয়েলের সুবিধা হচ্ছে একটার পর একটা রং চাপানো যায়, করতে 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 অয়েলে আস্তে আস্তে হাত বাড়লো। না, সেসব জিনিস আর একদিকে কিন্তু এই যে একজন চিকিৎসকের এরম বহুমুখী প্রতিভা, সেখান থেকে একটা কৌতূহল আমার জাগছে, ছবি আঁকা আবার গল্প লেখা, তো দুটো সমান তালে চালিয়ে যাচ্ছেন। এই যে দুটো জনার আপনার বিশেষ দক্ষতার জায়গা, এরা কি একে অপরের পরিপূরক হয়ে ওঠে কখনো জীবনে, এই গল্প আর ছবি? না, দুটো তো মানে যখন যেটা মনের মধ্যে এলো সেটাকে আমি করে ফেলি, আমার তো চাপ কিছু নেই। আসলে রিটায়ার করার পর আগে বিভিন্ন কলেজে পড়িয়েছি এবং চিকিৎসাতেও ছিলাম, বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে। তারপর রিটায়ার করার পর দেখলাম যে সেই সময়টা অখণ্ড অবসর, গল্প লেখা শুরু হলো, গল্প লিখতে ভালো না লাগলে, প্লট না এলে ছবি আঁকি, কিছু না হলে পরে গান শুনি, না হলে গল্পের বই পড়ি। এই চারটার মধ্যেই তো ঘোরাফেরা। ওই যে সময়টা অফিসে যেতাম আর কলেজে যেতাম পড়াতাম, এই সময়টা এই চারটার মধ্যে কেটে যায়। খুব অসাধারণ কিন্তু জীবনের গল্প আমরা শুনলাম, আর শুধু গল্প শুনলাম বলে ভুল হবে, এখান থেকে আমাদের সবার এবং সকল দর্শকদের জন্য বলছি, এই ইন্সপিরেশনটা নেওয়া খুব দরকার। জীবনে এত ব্যস্ততা, এত কাজের চাপ, তার মাঝখানে সেই ছোটোবেলা থেকে যে জিনিসটাকে ভালো লাগে, সেটার প্রথাগত শিক্ষা ছাড়া সেটা নিয়ে দীর্ঘদিন
চর্চা, শুধুমাত্র চর্চা এবং শুধুমাত্র ইন্টারেস্ট সেটাকে যে এতখানি সুন্দর একটা জায়গায় পৌঁছে দিতে পারে, মানুষের সামনে প্রেজেন্ট করার মতো সেটাকে করে তুলতে পারে, এবং সবচেয়ে বড় কথা এই প্যাশনগুলো নিজেকে ভালো রাখতে বোধহয় ভীষণ সাহায্য করে। তো এটা ডাক্তারবাবু আরও ভালো বলতে পারবেন। তো এই যে সব কিছু, এটা কিন্তু ভীষণভাবে ইন্সপায়ারিং। আপনাকে আমাকে সবাইকে খুব ইন্সপায়ার করবে। হ্যাঁ, কাজের চাপ থাকুক, তবু ভালো লাগার বিষয়টা বাঁচিয়ে রাখতে হবে। যাই হোক, গল্পটা অনেকদিন শুনলাম আর আড্ডাটাও বেশ জমে উঠেছে, তবে যে অংশটার জন্য আমাদের দর্শকরা সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকেন, যেটা আমাদের এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, মানে শিল্পীর গল্পের সঙ্গে সঙ্গে তার সৃষ্টি, তার শিল্প নিয়ে কিছু গল্প, তার শিল্পর ব্যাখ্যা, যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরি, এবার সেই দিকে যাব। শিল্পী এবং তার শিল্প দুটোকে যখন পাশাপাশি সহাবস্থানে আমরা আজকে পেয়ে গেছি, তাই সুযোগটা তো একদমই হাতছাড়া করা যাবে না। প্রত্যেক ছবির পেছনে, প্রত্যেক শিল্পকর্মের পেছনে অনেক গল্প থাকে, কিছু রহস্য থাকে, কিছু ব্যাখ্যা থাকে, সেটা হয়তো আমার আপনার মতো সাধারণ মানুষদের চোখে সবসময় পড়ে না। আর তাই জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠানে শিল্পীরা তাদের মতো করে তাদের ছবির গল্পটা বলে থাকেন। তো আমি এবার স্যারকে অনুরোধ করব, যদি এই ছবির পেছনের গল্পটা একটু দর্শকদের বলা যায়। এই ছবিটাই ধরুন না, সেটা লেট দেয়ার বি লাইট। প্রথম আলো একটা আসছে উপত্যকার মধ্যে, নদী তার পথের মধ্যে আলো আসছে, মানে আলো আসা মানে প্রথম তার চেতনার তো একদম মানুষের প্রথম ছোটবেলা থেকে চেতনা আসতে শুরু করে, সাদা কালো, তারপরে থেকে তাতে রং লাগতে শুরু করে। সেটা আমার প্রথম যে মনে হয়েছে, প্রথম যেটা অনুভূতিটা এসছে সেটা হচ্ছে সাদা কালো, আর সেটা হচ্ছে তার মধ্যে অন্ধকারের মধ্যে আলো ফুটে উঠছে। সেটা আমার সেদিকে প্রথম ছবি। এটা একটা গ্রাম বাংলার ছবি। বর্ষার সময় প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, তো গাছ রয়েছে, জঙ্গল রয়েছে, সামনে কিছু জলা রয়েছে, পদ্ম ফুল ফুটে রয়েছে, একটা সবুজ আবহাওয়া তৈরি হয়েছে। আকাশ কখনো সবুজ হয় না, কিন্তু আমার মনে হয় যেন একটা সবুজের আবরণ পুরোটার মধ্যে ঢেকে রয়েছে। এই শ্যামলিমাটাই আমার মনে ফুটে উঠেছে, আমি সেটাকে রূপ দিয়েছি। এই ছবিটা কিছু না, এটা একটা আসামে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে ছবি তুলেছিলাম। তা পেছনে একটা জঙ্গল, জঙ্গলে এখানে সামনে কিছু শুকনো ডালপালা পড়ে রয়েছে, আর কৃষ্ণচূড়া ফুল, রাধাচূড়া ফুল কিছু কিছু জায়গায় রয়েছে। পরে ছবি আঁকতে গিয়ে মনে করলি আমার হাতে তো তুলি রয়েছে, আরো লাল করে দিন না কেন, আরো রঙিন করে দিন না কেন। রঙিন করতে করতে এই জায়গায় দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এটা যেমন ছিল তেমনটা নয়, এটা আমার মনের রং লাগানো অর্ধেক। মনের রং লেগে এই যে ছবিটা একটুখানি অ্যাবস্ট্রাক্টের মাত্রা নিয়ে নিয়েছে, এতে যে এটার শিল্প গুণ আরও বেড়েছে শুধু তাই নয়, ছবিটার মধ্যে কিন্তু একটা অদ্ভুতভাবে যে এই যে মনের রংটা ছবির মাধ্যমে ফুটে উঠেছে, এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়। যাই হোক, আমরা এবার পরের ছবিটার দিকে যাই। ছবিটা হচ্ছে একটা মেষ পালক তার ভেড়ার পাল নিয়ে চলেছে। এখন মেষ পালকের একটা সিগনিফিকেন্স আছে। যারা পশু চড়ায় তাদের মধ্যে দুটো জিনিস থাকে, একটা নিঃসঙ্গতা থাকে, কারোর সাথে কথা বলতে হয় না, আর প্রচুর অবকাশ থাকে, মানে খুব সচেতন থাকতে হয় না, আশেপাশের মধ্যে ঘোরাফেরা করে জন্তুগুলো, সে তাদের চিন্তা করার প্রচুর অবকাশ থাকে। সেই জন্য তাদের মধ্যে থেকে দেখেছি বড় বড় ফিলোসফার তৈরি হয়েছে। এমনকি আমাদের শ্রীকৃষ্ণ, তিনি গোচারণ করতে গিয়ে আমরা তাকে পেয়েছি গোপাল হিসেবে। হ্যাঁ, ভারতবর্ষের শ্রেষ্ঠ আধ্যাত্মিক পুরুষ, এত বড় মানে আধ্যাত্মিকতা পেয়েছি তার কাছ থেকে, গীতা যোগ্য হচ্ছে আজকে। তিনি তো তার জীবনের প্রথম অংশটা গোচারণ করেই কাটিয়েছেন। তো মেষ পালকের একটা আলাদা, মানে পশু পালক যারা, তাদের একটা আলাদা সিগনিফিকেন্স, চিন্তা করার একটা ক্ষমতা রয়েছে আলাদা। ছবিটা হচ্ছে স্লটার অফ আরাবল্লী। আরাবল্লী পাহাড়টা রাজস্থান থেকে এসেছিল, আস্তে 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 সে দিল্লির কাছে চলে এসছে। সে পাহাড়ের ওপর দু চারটে বাড়ি টাড়ি ছিল, সেইটার থেকে কাটতে 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 মানুষ আরাবল্লীটা কাটতে কাটতে ওখানে গিয়ে, আমি দেখেছি যেসব জায়গাগুলো সবুজ ছিল সেগুলো কাটতে কাটতে এরকম হলুদ মানে মাটি বেরিয়ে গেছে, আর সেখানে মানুষ সমানে এগিয়ে চলেছে। এটা হচ্ছে স্লটার অফ আরাবল্লী, মানে নগরায়ণ হচ্ছে, প্রকৃতি আস্তে আস্তে ধ্বংস হচ্ছে, মানুষ সেখানে।
এই যে ছবির মধ্যে দিয়ে প্রকৃতি নিয়ে একটুখানি বার্তা, এটা বোধহয় আমাদের সবার রেসপন্সিবিলিটি। বারবার কিন্তু সব শিল্পীরা ছবির মধ্যে যারা প্রকৃতিকে তুলে ধরেন তারাও আমাদের কাছে এই মেসেজটা দিয়ে চলেছেন, আর সর্বদা পরিবেশবিদরা, বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিতে যে এই প্রকৃতি, এই সবুজ তারা আমাদেরই। আমরা কিন্তু তাদের ওপর নির্ভর করে বেঁচে আছি, তাদের ছাড়া আমাদের চলবে না। তাই সভ্যতার অগ্রগতির নামে আমরা যদি তাদের ক্ষতি করে ফেলি, তারা কিন্তু আসলে আমরা নিজেদেরই ক্ষতি করছি, নিজেদেরকেই অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছি। যাই হোক, এরকম একটা বিষয় আবার শিল্পীর ছবির মধ্যে ফুটে ওঠাটা সত্যিই শুধুমাত্র ভালো বিষয় নয়, সেটা ভাববার বিষয়, আমাদের সবার ভাববার বিষয়, আমাদের সবার চিন্তা করার বিষয়। যাই হোক, পরবর্তী ছবির দিকে তাহলে যাওয়া যাক। এই ছবিটাতে রুটস, যে কোনো লোকই যখন চিন্তা করতে শুরু করে একটা সময় অন্তত চিন্তা আসে যে চিন্তাটা আমি যা ভাবছি তা ওরা কোথা থেকে শুরু হলো। এটা হচ্ছে গাছপালার যেমন রুটস থাকে, চিন্তারও তেমনি রুটস থাকে। এটা অ্যাবস্ট্রাক্ট ছবি, আমার মনে হচ্ছে এটা রুটস, মানে আমার চিন্তা আস্তে আস্তে গভীরে ঢুকছে, সেটাকেই এসেছে ক্যানভাসে তুলে দিয়েছি। আবার এই আমাদের যে রুটস, আমাদের যে শিকড়, সেখান থেকেই যেন আমাদের শিল্পের শুরুটা আর শিল্পের বিকাশটা হয়। খুব সুন্দর একটা মেলবন্ধন আছে ছবির মধ্যে। তাই এটা হচ্ছে অ্যাড্রেনালিন। আমরা যখন জীবনের ব্যবহারিক জীবনে প্রবেশ করি তখন সবসময় দৌড়ে চলেছি। ঘোড়াগুলো যেমন দৌড়চ্ছে তেমন আমরা দৌড়ে চলেছি। আর পেছনে ঘোড়ার থেকে বড় হচ্ছে এরা অডিয়েন্স, তাদের একমাত্র হচ্ছে ঘোড়াগুলো কেমন দৌড়চ্ছে। একদল দৌড়ে চলেছে, কিছুটা ব্লাড হয়ে আছে, মোশন রয়েছে, আর যা অডিয়েন্সটাকে বড় করা হচ্ছে, তাদের সবসময় চিন্তা হচ্ছে কোন ঘোড়াটা আগে দৌড়াচ্ছে সেটা দেখা। আর কিন্তু দুটোর মধ্যে এদের চিন্তা দৌড়াচ্ছে, চিন্তার জগতে এরা দৌড়চ্ছে, এরা শারীরিক জগতে দৌড়চ্ছে। এটা এই ছবিটা, আর কিছু নেই। এটা তেমন কিছু নয়, এটা কোভিডের যে মৃত্যু সেটাকেই একটু বড় করে প্রতীকী হিসেবে আনা হয়েছে। এই ছবিটা বুঝতে গেলে একটু মানে আসলে গীতায় বিশ্বরূপ দর্শনে যা আছে সেটা একটু পড়া থাকলে একটু বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নিজের রূপ দেখাচ্ছেন। সহস্র চক্ষু, সহস্র হাত, সহস্র পা, সহস্র অস্ত্র শস্ত্র, সূর্য এবং চন্দ্র তার দুটি চোখ, আর তার মুখ গহ্বরে প্রবেশ করছে সব যাবতীয় প্রাণী। বিভিন্ন প্রাণীর ছিন্ন মস্তক তার দাঁতের ফাঁকে লেগে রয়েছে। আর যারা সাধু সন্ত তারা ওনাকে প্রণাম করছে, তার মুখগহ্বরে সব শেষ পর্যন্ত সবাই ঢুকে যাচ্ছে। এটা বিশ্বরূপ দর্শনটা আমার মনে যেমন হয়েছে তেমনি এঁকেছি, কারণ সবটা তো আঁকা সম্ভব না। আঁকতে আঁকতে মনে হয়েছে ঠিক আছে এই পর্যন্ত এঁকে শেষ করি। না, অসাধারণ কিছু ছবি আমরা দেখলাম, ছবির গল্প আমরা শুনলাম, আর সবচেয়ে বড় কথা শিল্পীর কাছ থেকে শিল্পীর গল্প শুনলাম। আর আজকে এইরকম একটা ছবি দিয়ে ছবির ব্যাখ্যা শেষ হলো, সেটাও কিন্তু খুব ভালো একটা বিষয়। তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমি স্যারকে আর একটাই প্রশ্ন করব না, রাদার অনুরোধ করব যে এত লম্বা জীবন একটা পার করে এলেন, এত কিছু নিয়ে, একদিকে ডাক্তারি, একদিকে ছবি আঁকা, গল্প লেখা, এত কিছু চর্চা করে এলেন। যারা কামিং জেনারেশন, যারা ইয়ং জেনারেশন, উঠতি ছেলে মেয়ে, যারা এই প্রফেশনাল লাইফের চাপে প্যাশনটাকে নিয়ে একটু কম্প্রোমাইজ করতে হয়তো বসে গেছে, বা দুটোকে ব্যালেন্স করতে পারছে না, এটা নিয়ে বেশ মানসিক যন্ত্রণায় ভুগছে, তাদের জন্য আপনার কি বার্তা? যদি প্রথম কথা বলেন তাহলে একটু হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের সময় কমানো, কারণ ওটা কমালে অনেকখানি সময় বেঁচে যাবে। প্রফেশনের বাইরেও দেখা যাবে কিছুটা উদ্বৃত্ত সময় রয়েছে। আর প্রফেশনের মধ্যে যদি সেভাবে ঢুকে যাওয়া যায়, প্রফেশনটা যদি প্যাশন হয়ে যায়, তাহলে তো কোনো অসুবিধা কিছু নেই। আমি একজন নোবেল লরিয়েটের লেকচার শুনেছিলাম, তিনি বলছেন জীবনে 4টে জিনিস মনে রেখো। প্রথম হচ্ছে স্বাস্থ্য, সেটা খারাপ হলে তোমার কিচ্ছু করার নেই। দ্বিতীয় হচ্ছে তোমার মানে ফ্যামিলি লাইফ, সেটা যদি ডিস্টার্ব হয় তুমি পুরো নিজেকে এক্সপ্রেস করতে পারবে না। তৃতীয় হচ্ছে তোমার প্রফেশন, আর ফোর্থ হচ্ছে তোমার প্যাশন। সেটা না থাকলে পরে তুমি জীবনটা উপভোগ করতে পারবেন না। সেই জাপানি নোবেল লরিয়েট এসেছিলেন ইনস্টিটিউট অফ ISI-তে এসেছিলেন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। তিনি নোবেল লরিয়েট, তিনি তার নিজের
জীবনটা নিয়ে বললেন যে তিনি সেই বয়সেও তার নাতি নাতনিদের নিয়ে অপেরাতে গান করেন। তখন আমার মনে হলো, আরে এটা অদ্ভুত সুন্দর কথা বললেন তো। প্রথমে স্বাস্থ্য, তারপরে পরিবার, তারপরে তোমার কাজকর্ম, তারপরে প্যাশন। আমার সেটা মাথায় এখনো সবসময় কাজ করতে থাকে। অনেক ধন্যবাদ স্যার। ওঙ্কার বাংলার তরফ থেকে ডক্টর রাজা লাহিড়ীকে অনেক ধন্যবাদ। অসাধারণ একটা এপিসোড কিন্তু আজকে আমরা উপহার পেয়েছি। আমরা যে আজকে শুধু ছবি নিয়ে কথা শুনেছি, ছবির গল্প শুনেছি বা শিল্পীর জীবনের গল্প শুনেছি এমনটা নয়। আজকের এপিসোডটা কিন্তু প্রচণ্ডভাবে মানুষকে ইন্সপায়ার করার মতো একটা এপিসোড। মানুষ কিভাবে ভালো থাকতে পারে এবং সবশেষে যেটা স্যার বললেন যে কিভাবে প্রফেশনকেও এনজয় করা যায়, প্রফেশনকে প্যাশন বানিয়ে সেটাকেও ভালো লাগার কাজ বানিয়ে ফেলা যায়, সেই সব কিছু নিয়ে অনেক কিছু আমরা শুনেছি এবং খুব জমজমাট একটা এপিসোড। আর তার মাঝে কিন্তু আবারও একজন শিল্পীর তুলির মধ্যে দিয়ে এই বার্তাটা আপনাদের সামনে কিন্তু এলো, প্রকৃতি। হ্যাঁ, আমাদের প্রকৃতি, আমাদের সবুজ, যাদেরকে আমাদের বাঁচাতে হবে, কারণ তারা না থাকলে তো আমরা থাকবো না। যাই হোক, সবাই খুব ভালো থাকুন। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।